যখন নেক্সট 6 মাসে তখনই বলছিলাম যে এবার তুই বলটা নিয়ে হাই দেখছিস নাকি এরকম একটা 5 মিনিটের জন্য যেটা কিনা এমএসধোনি করে 5 মিনিট চলে যায়। লিটন দাস দাদারে পাইছি থিঙ্কিং মানে মেন্টাল সাইডটাই কথায় বেশিরভাগ হয়েছে, কারণ খেলাটাই টোটালি মেন্টাল সাইডে। স্লেজিং তো অবশ্যই চলে মাঠের মধ্যে, এটা স্বাভাবিক, এবং সবভাবে আমরা প্রস্তুত হয়ে যাইতেছি মানে ভালো কিছু করার। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। সেই দলটা যার নেতৃত্বে যাচ্ছে তার নাম আজিজুল হাকিম তামিম। তামিম রয়েছেন ট্রিপ ফ্রেন্ডজিতে, তার সাথে কথা বলবো। তামিম, স্বাগত। শুরুতেই আসলে যেটা জিজ্ঞেস করতে চাই, এই যে যেটা বললাম ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছেন, এক্সপিরিয়েন্স কিংবা অনুভূতি মাথার মধ্যে কি চলছে সব মিলিয়ে? না আলহামদুলিল্লাহ, আমরা দেখেন যে 2টা বছর যেভাবে কষ্টটা করছি সব দিক থেকে, ফিজিক্যালি মেন্টালি, সো আমার কাছে আমরা ওয়েল প্রিপেয়ার্ড, এবং আমরা যতগুলো ম্যাচ খেলছি দেখেন তো, সো সব দিক থেকে এক্সপিরিয়েন্স এবং সবভাবে আমরা প্রস্তুত হয়ে যাইতেছি মানে ভালো কিছু করার। ওই যে যেটা আপনি বললেন যে বাংলাদেশই সম্ভবত বিশ্বের সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে অন্যান্য সব দলের থেকে, এইটা নিশ্চয়ই টিম কম্বিনেশন সাজাতে, ওয়েল প্রিপেয়ার্ড থাকতে, একই সাথে নিজেদের সম্পর্কে জানতে খুব ভালো হেল্প করেছে। হ্যাঁ অবশ্যই, কারণ কি দেখেন যে আমরা যতটা ম্যাচ খেলছি অন্য টিমটা এতটা আসা, আর যে কন্ডিশনে আমরা যেহেতু জিম্বাবুয়েও খেলছি এর আগেও, এক্সপিরিয়েন্স আমরা ওই দিক থেকে, আর সব দিক থেকে আমরা যেভাবে এশিয়া কাপ 2টা খেলছি এবং কি বড় বড় টিমের সাথে, সো সব দিক থেকে আমরা এক্সপিরিয়েন্স, আর এটা আমাদের অনেক কাজে দিবে যে না ওয়ার্ল্ড কাপে আমরা বেস্টটা দিব। ওয়ার্ল্ড কাপের ওই বিষয় শুরুর দিকটা যদি জিজ্ঞেস করি, গ্রুপ পর্বে আপনাদের রয়েছে ইউএসএ, নিউজিল্যান্ড, ইন্ডিয়া। গ্রুপ পর্বের বাধাটা টপকানো যেটাকে বলে আর কি, এটা সম্ভব নিশ্চয়ই হবে বিশ্বাস করছি। না অবশ্যই, দেখেন যে আমরা ম্যাচ বাই ম্যাচ যাবো, আমাদের গ্রুপে বড় টিম ছিল, এখানে আমরা বেস্ট, আমরা অবশ্যই নিজেকে বেস্ট মানি, ইনশাল্লাহ ওইটাই মাঝে এক্সিকিউট করার চেষ্টা করবো, আর একটা ম্যাচ করে যাবো ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ইন্ডিয়ার কথা একটু আলাদা করে হয়তো বলতেই হয়, বাংলাদেশের রাইভালরিটা বেশি থাকে তাদের সাথে। বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ভালো খেললে ওই আলাপটাও অনেক বেশি হয়। আপনাদের মধ্যে কি এরকম কোনো বিষয় কাজ করে যে ইন্ডিয়া এই জন্য আরো বেশি ভালো খেলতে হবে, চাপ থাকবে? না এরকম কিছু না, আমার কাছে মনে হয় যে দেখেন যে আপনি যখন বড় টিমের সাথে খেলবেন, সো ওইভাবে আপনাকে ওইভাবে প্রিপেয়ার হয়ে যাইতে হবে, এবং ওইভাবে প্রস্তুত নিয়ে যাইতে হবে, যাইতে আপনার বড় টিমে আমরা দিতে পারি, মাইন্ডসেটটা ওইভাবে থাকতে হবে। সো আমার কাছে যে মনে হয় ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইভেন কি যারা বড় বড় টিম আছে, সো ওদের বিপক্ষে একটু ডিফারেন্ট থাকবোই, আর আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আর দেখেন যে যেহেতু আমরা এক্সপিরিয়েন্স সবাই, যে আমাদের দিন শেষে ওখানে যে এক্সিকিউট করতে হবে, এইটাই আশা করি ইনশাল্লাহ। ইন্ডিয়ার কিছু প্লেয়ারের কথাও যদি বলি, স্পেশালি আয়ুষ মাত্রে বা সূর্যবংশী, এদের দিকে আলাদা একটা নজর থাকে। সূর্যবংশী প্রায় গত কয়েকদিনে বা কয়েক মাসের মধ্যে 2টা ডাবল 100 করেই ফেলছিলেন, এরকম অবস্থা। তাকে নিয়ে আলাদা কোনো ভাবনা থাকে দলের? না দেখেন যে আমরা অবশ্যই, কারণ কি দেখেন প্রত্যেকটা প্লেয়ারে নিয়ে অ্যানালাইসিস হয়, আর আর যে বড় প্লেয়ার আসলে দেখেন যে দিন শেষে যে ভালো খেলবে সেই বেস্ট ওখানে আর ওই দিনটাতে। আর আমরা অবশ্যই অ্যানালাইসিস এবং সবকিছু নিয়ে ওখানে যাব, না হলে মানে যেহেতু বড় টিমে বড় প্লেয়ারদের সাথে যখন অবশ্যই দেখা হবে, সবাই ওখানে বেস্ট তাদের 19 নিয়ে আসবে। সো আমার কাছে মনে হয় যে আমরা আমাদের বেস্ট সাইডটা নিয়ে যাচ্ছি, ওখানে যে ভালো করবে ওইটাই আল্লাহ ভরসা ইনশাল্লাহ দিন শেষে। যেহেতু ইন্ডিয়ার সাথে খেলা হয়েছে এর আগে বেশ কয়েকবার, স্লেজিং করে স্লেজিং তো অবশ্যই চলে মাঠের মধ্যে, এটা স্বাভাবিক, বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমার কাছে মনে হয় যে না আমি যতটা কুল থাকতে পারি, আর ওরা তো বলবো যে না স্লেজিং এটা একটা পার্টের ক্রিকেটের, সো ইনশাল্লাহ ওইটাই দেখা যাবে। তামিম, ব্যাটসম্যান তামিম স্লেজিং এর জবাব কিভাবে দেয়? ব্যাট দিয়েই। আর আরেকটা ইনসিডেন্ট তো এখন মনে আসলো, পাকিস্তানের সাথে সম্ভবত গত এশিয়া কাপে, এবারের আগের বার যে ঘটনাটা ঘটেছিল, একটু বলা যায়? না ওইটা আসলে আগের বারে ছিল আপনার, ওইটা ওদের ওই সিচুয়েশনে ওরা চাইতেছিল যে না আমাকে স্লেজিং করে হয়তো বা আমাদের যে ফোকাসটা ছিল আমার ওখান থেকে হাঁটানোর, আমি আরো উল্টো ফোকাসে যে ওখানে করছি, তো সো ওইটাই আমার কাছে কাজে দিছে। সম্ভবত আপনি বলেছিলেন এবার গিয়ে বল করিয়ে নিয়ে, এরকম এরকম কিছু শুনতে পারি আমরা একটু, ও কি বলেছিল? জবাব আপনার কি ছিল? পাশে থেকে মানে বলার না ফিল্ডার বলছিল যে তুই কি বল দেখছিস কিনা এমন কিছু, তো আমি বলছিলাম যে না, এবার যখন নেক্সট 6 মাসে তখনই বলছিলাম যে এবার তুই বলটা নিয়ে হাই দেখছিস নাকি এরকম। তাহলে ব্যাটিং এর পাশাপাশি তামিম মুখেও জবাব দিতে পারে? এটা মুখে বলতে কি, মুখে আমার পারফরমেন্সের উপর যেটা কি জরুরি, আমার কি লাগবে ওই সিচুয়েশনে ওইটার উপরে। অনেক সময় হয় কি আপনার ফোকাস, আপনি যদি দেখেন এই যে অ্যাশিজ, এই স্টিভেন স্মিথ এবং আর্চারে তো দেখেনি, সো রাইভেলে ওই সিচুয়েশনে কি ডিমান্ড করে, আসলে কি চাইতেছি আমি, ওই ওই হিসেবে আর কি দিতে হয় ওখানে। আপনার দলে তো এখন যে দল নিয়ে যাচ্ছেন, শক্তি কোনটা, শক্তির জায়গা কোনটা? 2টা জায়গায় আমি মনে করি, দেখেন ব্যাটিং সাইডটা আমাদের অনেক ভালো সাইড, যেহেতু আমরা 284 একটা কনফিডেন্স আমরা যে এশিয়া কাপে চেস করছি, আর বোলিং সাইডটা এখন ফাহাদ আবার জয়েন করছে, সো দুই দিক থেকে আমরা অনেক ভালো ইনশাল্লাহ সব দিক থেকে।
প্রচুর অলরাউন্ডার, আপনি নিজে বোলিং করেন। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে দেখেন যে আমার কাছে মনে হয় এটাই টিমের একটা সৌন্দর্য, যে আমরা অনেক ইম্প্যাক্ট প্লেয়ার এই টিমে। যদি ধরেন আমাদের টিমে অনেক বেশি প্লেয়ার, যেটা আর টপ অর্ডারে অনেক প্লেয়ার যারা কিনা, আমি রিজান ভাই এবং রাতুলা আছে, আবার সারিয়ার রয়েছে, সো আর লাস্টের দিকে যদি দেখেন তা আলামিন রয়েছে। সো সব দিক থেকে আমরা অলরাউন্ডার অনেক বেশি। এই দলটা যেহেতু দলটা ট্যালেন্টেড দল, আপনি নিজে সহ ক্যাপ্টেন্সি করা সহজ লাগে না কঠিন লাগে? ক্যাপ্টেন্সিটা আসলে বিষয় হচ্ছে আপনার এনজয়টা, এটা অনেক এনজয় করি। আর যেহেতু আল্লাহর রহমতে একটা এক্সপিরিয়েন্স হয়েছে সবকিছু ক্যাপ্টেন্সি, ইভেন কি সবার সাথে আমি যেহেতু এনসিএল ডিপিএল সব জায়গায় খেলা হয়েছে, সো সব জায়গার থেকে সবার কাছ থেকে যারা ক্যাপ্টেন ছিল আমাদের, যেমন এনসিএল এ শুভাগতম দাদারে পাইছি, আপনার হচ্ছে ডিপিএল এর লিটন দাস দাদারে পাইছি। সো তারা কিনা বাংলাদেশ টিমে অবশ্যই খেলতেছে এবং রিসেন্ট দাদা খেলতেছে, সো তারা কারেন্ট আপনার ক্যাপ্টেন্সি করতেছে। সো ইভেন কি রংপুরে আমি সোহান ভাই ছিল, তো ইনাদের কাছ থেকে যতটুকু পাই এক্সপিরিয়েন্স, এটা আমার কাছে অনেক হেল্পফুল। আর যেহেতু সবাই বলে যে যেটা আর কি আপনার রাগটা আসে মাঠে যাদের উপরে সবসময় সিচুয়েশন অনুযায়ী, আর রাগটা 5 মিনিটের জন্য যেটা কিনা এমএসধোনি করে 5 মিনিট চলে যায়, যে সিচুয়েশন নাকি ওই সিচুয়েশন আমি যেটা দিতে পারি নাকি, এটাই ক্যাপ্টেন্সি। মাঠের মধ্যে যখন এই যে কোনো কিছুতে রাগ হয় তখন কি করেন? আসলে দেখেন রাগটা সবসময় কন্ট্রোল করার চেষ্টা করি। আর আর যেহেতু ওই সময়টা যে আর কি চেষ্টা করি ওকে বোঝানো যে এই তোমার কি করা দরকার নেই, এটাই। এই সময় ধরেন আপনি মাঠের মধ্যে আছেন, এক পাশে জাওয়াদ ফিল্ডিং করছে, আরেক পাশে রাতুল কিংবা অন্যান্য অনেকেই, এটা কি হেল্প করে? হ্যাঁ অবশ্যই, কারণ কি দেখেন ওরা ছোটবেলা থেকে আমাকে জানে এবং আমি ওদেরকে জানি। সো সবার কম্বিনেশনে একটা সুন্দর। আর ওরা যাওয়ার তো অবশ্যই আমাকে হেল্প করে অনেক বেশি। ও সবসময় এসে যে এই সিচুয়েশনে, ইভেন কি যারা সিনিয়র প্লেয়ার রয়েছে, ইমন ভাই, রিজান ভাই, আর তারপর হচ্ছে জীবন ভাই এখন নতুন অ্যাড হয়েছে। সো সব দিক থেকে আলহামদুলিল্লাহ সব একটা এক্সপিরিয়েন্স পাইতেছি। সো এটা আলহামদুলিল্লাহ আমার পক্ষে। লাস্ট ডিপিএল এর সময় একটা প্রসঙ্গ উঠলো আপনার এসএসসি পরীক্ষা নিয়ে। মানে এই জীবনে এই পর্যায়ে এসে এখন এই মুহূর্তে বিষয়টাকে কিভাবে দেখেন? না দেখেন যে আমার ওইটা একটা পার্ট, এটাও একটা পার্ট। সো ক্রিকেট একটা আলাদা সাইড, ওইটাও একটা আলাদা সাইড। আমি ইনশাল্লাহ অবশ্যই ওইটাও রাখবো পাশে সাইডে। সো ওইটা যখনই পাই, সময় পাই, যত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু ডিপিএল এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে চাই। ডিপিএল আপনি ম্যাচ খেলেছেন, যদিও সম্ভবত যে জায়গায় খেলেছেন লোয়ার অর্ডারে সেটা প্রত্যাশিত ছিল না। না মানে আসলে দেখেন যে ওইটা আমি মনে করি যে ওই সময় ওই সিজনটা বা ছিল না আমার পক্ষে, এই জন্য আল্লাহ হয়তো রাখিনি। বাট সামনে ইনশাল্লাহ ভালো কিছু ওইটাই রাখি। আর ওইটা নিয়ে আগে যখন আমি কি শিখছি, এটাই আমার কাছে মূল বিষয়। আমার কাছে সবসময় জিতা হারা কোনো বিষয় না, আমাকে সবসময় শিখারই বিষয়। শর্ট করে একটু ডিপিএল এর কথা জিজ্ঞেস করি। লিটন দাসের সঙ্গে যেহেতু ড্রেসিং রুম শেয়ার করা হয়েছে, তার সাথে কেমন কথা হয়েছে, কি বিষয় নিয়ে আলাপ হয়েছে আমি জানতে পারি? দাদার সাথে তো মাঠেই বেশিরভাগ, এবং ক্যাপ্টেন্সিটা উনি নিজের মতন করে নিছিল। সো ওখানে দাদার সাথে অনেক থিঙ্কিং মানে মেন্টাল সাইডটাই কথায় বেশিরভাগ হয়েছে, কারণ খেলাটাই টোটালি মেন্টাল সাইডে ফিজিক্যালের থেকে বেশি। সো ওখানে দাদা সবসময় ক্যাপ্টেন্সিটা কেমন করে দেখতে হবে, ব্যাটিংয়ে তোর কী করা দরকার, এগুলো উনি সবসময় খুলে বলতো। আর দিন শেষে বলছে যে থিঙ্কিংয়ের উপরে একটু বেশি নজর দেবে, যে তোর কী থিঙ্কিং ওই সময় ব্যাটিং করা উচিত। সো এইগুলোই। লাল বলে এনসিএল খেললেন কয়দিন আগে, কেমন ছিল? ওইটাও এক্সপিরিয়েন্স একটা ডিফারেন্ট, ওইটা আবার একটু ডিফারেন্ট। লাল বলের একটা ডিফারেন্ট মাইন্ডসেট থাকে, আমি ওইটা আসলে নিজের থেকে একটু আলাদা রাখি। লাল বলটা লাল বলের মতন, আর এই যে আপনার হোয়াইট বলের জন্য টি20 ওডিআই, এটা ডিফারেন্ট মাইন্ডসেট। র্যান্ডম আরেকটা বিষয় মাথায় আসলো, আমি যতদূর জেনেছিলাম আপনার আর্নিং এর একটা অংশ হয়তো মাদ্রাসায় চায়, এই সৎ কাজ সম্পর্কে যদি কমফোর্টেবল হন শেয়ার করা যাবে? না অবশ্যই, আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের করা উচিত যাইতে একটা ফান্ডে যায়। আর এটা পার্সোনাল হিসেবে আমি দেই, আব্বু হয়তো আব্বুর কাছে সব কিছু যায়, আব্বুই এগুলো ম্যানেজ করে সব কিছু, আব্বু বাসা থেকেই। সো ওনারা এগুলো দেখে। বেড়ে ওঠার সময় আপনার আইডল কে ছিল বা এখনো কে, কাকে ফলো করতে চান, ভালো তাকে আইডল মানা যেটা? না এখন ছোটবেলা থেকে পর্যন্ত আইডল আমার বিরাট কোহলি, আর বাংলাদেশের তো সাকিব আল হাসান। আর যারা তো অনেক সিনিয়র প্লেয়াররা আছে সবাই দেখেই আমি অনেক শিখি এখন, কারণ কি এমন ইন্ডিভিজুয়াল কেউ এখন আর এরকম নাই। এখন সবাই যেহেতু অনেক আপগ্রেড হইতেছে, সো সবাই দেখেই আর কি।